প্রিয় দর্শক, ক্রিকেট হাসলেই বাংলাদেশ হাসে। গতকাল রাতে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের ক্রিকেট খেলায় বোধ করি সেটা আবারও প্রমাণিত হলো। এশিয়ান কাপ ক্রিকেটের সুপার ফোরে বাংলাদেশের প্রথম খেলায় সুপার জয় হলো। এই জয়ের আনন্দটা ভাগাভাগি করবার সুযোগ নিয়েই আজকের অনুষ্ঠান শুরু করছি সংবাদপত্রে বাংলাদেশ। আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক, রাজনৈতিক ভাষ্যকার এম.এ. আজিজ। ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা শিরোনাম আপনাকে একটু পড়ে শোনাই আমি, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, অনুসন্ধানমূলক রিপোর্ট, টিউলিপ বাংলাদেশের করদাতাও ছিলেন। সুপার ফোরে সুপার সূচনা, ক্রিকেটের খবর। দৈনিক যুগান্তর, ডক্টর ইউনূসের সঙ্গে যাচ্ছেন গুরুত্বপূর্ণ 4 রাজনৈতিক নেতা। মোস্তাফিজের 3 উইকেটে শ্রীলঙ্কা 128। কালের কণ্ঠ, মামলা হয়রানিতে শিল্পের সর্বনাশ, বিশ্বকে ঐক্য দেখাতে 3 দলের নেতাদের সঙ্গে নিচ্ছেন ইউনূস, নিউ ইয়র্ক সফর শুরু আজ। দৈনিক ইত্তেফাক, স্বৈরাচার পালিয়েছে, অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে, তারেক রহমান বলেছেন। পোষ্য কোটা ইস্যুতে উত্তাল রাবি। বাংলাদেশ প্রতিদিন, পাল্টে যাবে রাজনীতির হিসাব, পরিচয় নিয়ে গভীর ষড়যন্ত্র, নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র, শঙ্কা উৎকণ্ঠা থাকলেও হতাশা নেই বিএনপিতে। মানব জমিনের শিরোনাম, বদলে যাচ্ছে রাজনীতির হিসাব নিকাশ, জুলাই সনদ বাস্তবায়ন, বল এখন সরকারের কোর্টে। আমার দেশ, আওয়ামী জাল পরিসংখ্যানে ভর করে এলডিসি উত্তরণ, রাজনীতিবিদ সফর সঙ্গে নিয়ে নানা আলোচনা, জাতিসংঘ সম্মেলনে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। খবরের কাগজ, 10 প্রতিষ্ঠানের নামে 1376 কোটি টাকা পাচার, প্রধান উপদেষ্টার সঙ্গে 4 নেতার বিদেশ সফর, দূরত্ব কমানোর উদ্যোগ। দৈনিক সময়ের আলো, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের 1.5 ডজন নাম। কালবেলার শিরোনাম, বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করতে চায় স্টারলিংক। দৈনিক সংগ্রাম, তৈরি পোশাক খাতের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ, নানা প্রতিবন্ধকতা। রূপালী বাংলাদেশ, ছাত্র নেতাদের ছড়ি ঘরে ঢামেকে, মুক্তিযোদ্ধা কোটায় চাকরি 3% ভুয়া। দৈনিক ইনকেলাব, ধোঁয়াশা মুক্ত হতে চায় জনগণ, মাজার দরগা ভাঙা, অগ্নিসংযোগের ঘটনা নেপথ্যে কারা। আপনি শিরোনাম শুনলেন, শুরুতেই ক্রিকেটের কথা বলছিলাম, যদি সময় পাই সেই আলোচনা হয়তো করব, কিন্তু তার আগে রাজনীতি নিয়ে একটু কথা বলি। আসলে প্রতিদিন তো রাজনীতিতেই আমরা থাকি। জাতিসংঘের সাধারণ অধিবেশন, যুক্তরাষ্ট্র সফর নিয়ে নানা কৌতূহল প্রধান উপদেষ্টার। আরেকটি পত্রিকার শিরোনাম, বিশ্বকে ঐক্য দেখাতে 3 দলের নেতাদের সঙ্গে নিচ্ছেন ইউনূস। ঠিক একই সাথে আপনাকে যদি আরেকটি শিরোনাম পড়ে শোনাই, জামাতের আমির বলেছেন যে জাকসু ভোটের প্রভাব পড়বে জাতীয় নির্বাচনে। সালাউদ্দিন সাহেব বিএনপির, উনি বলেছেন যে এত যদি আত্মবিশ্বাস সরকারি দল হবেন তাহলে নির্বাচন বাধাগ্রস্ত করছেন কেন। তাহলে এই যে পরস্পর বিরোধী বক্তব্য, তারপরে একসাথে যাওয়া, সবকিছু মিলে আপনার আশাবাদ কি বলে? ধন্যবাদ আপনাকে। এখন আপনি যেটা বললেন যে দূরত্ব কমানোর জন্য জাতিসংঘে গেল, এটা বাংলাদেশে বসে করা যেত না? যে 4 জন নেতা গেলেন তাদের প্রয়োজনটা কি জাতিসংঘে? সুতরাং একটা নতুনত্ব দেখানো, কেউ নেয় নেই, এর আগে আমরা নিলাম, গরিবের পয়সা দিয়ে গেছে। আচ্ছা, 4 জনকে রাখতে হবে। এটা তো উল্টোটাও আছে, যে ওখানে জাতিসংঘে যে বিশ্ববাসীকে দেখানো যে অভ্যুত্থানের সব শক্তি আমার সাথে আছে, এটাও তো আলোচনায় আছে। সুতরাং আমি মনে করব যে এই যে এখানে কিন্তু এই জন্যই মানুষ বলে ধোঁয়াশা, একটা পত্রিকা বলেন না ধোঁয়াশাটা এখানে আসে। আপনার ঐক্যমত কমিশনের আলোচনা কিন্তু এগোচ্ছিল, 826টা ছোট বড় সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা করেছে। আমি যদি প্রশ্ন তুলি যে এই রাষ্ট্রপতির কাছে অর্থ আছে সংবিধান সমুন্নত রাখার জন্য, সেখানে আমি উপস্থিত ছিলাম। 106 অনুচ্ছেদ নিয়ে সুপ্রিম কোর্টের আপনার সম্মতি নিয়েছে, এই সরকার ঠিক আছে, কাজ করতে পারবে। সেখানে জামাতের সব জায়েন্ট অ্যাডভোকেট শিশির মনির উত্থাপন করেছে 106 অনুচ্ছেদ কোথায়, উকিলের সাইন কোথায়, কে দিল, কে স্বাক্ষর, অবৈধ সরকার বলে দিয়েছে। তো ঐক্যমত কমিশন, তিনি তো দায়িত্ব নিয়ে বোধহয় বলেছেন। হ্যাঁ, যেহেতু একজন আইনজীবী, তিনি ভালো আইনজীবী, তিনি তো উপস্থাপন করেছেন। তিনি যেটা আমি আগে বলতাম, যে এইভাবে বলতাম
যে সেনাপ্রধান বলেছে 626 জন সেনানিবাসে আশ্রয় নিয়েছে। হ্যাঁ, পরে অনেকবার বলেছি যে সেটার তালিকা চায় না কে, পরে আইসপের থেকে তালিকা দেওয়া হলো, সেখানে দেখা গেল প্রধান বিচারপতিও আছে, অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিও আছে। তাহলে প্রশ্ন হচ্ছে 106 অনুচ্ছেদে যে নিল, মানে মতামত নিল, তো দিলটাকে, এটা প্রশ্ন তো আসে স্বাভাবিক। তবে আমি বলতাম যে প্রেসিডেন্ট বলছে, আমরা বিশ্বাস করে নিয়েছি। না, এখন বর্তমান সময়ে আসি, যে প্রসঙ্গটি নিয়ে এখন আলাপ হচ্ছে, যে আমরা তো এটা একটা স্বাভাবিকভাবে দেখতে পারি যে এর আগে অনেক রাষ্ট্রপ্রধান জাতিসংঘের সাধারণ অধিবেশনে গেছেন, তারা রাজনৈতিক দলকে নিয়ে যান নাই। এবার আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিয়ে যাচ্ছেন, তো এটা একটা ব্যতিক্রম। এটা তো এর মধ্যে কি কোনো পজিটিভ কিছু না, না ব্যতিক্রম বলেই আলোচনার। আচ্ছা, আর এখন যে রাজনৈতিক অবস্থা, ধরেন ঐক্যমত কমিশনের মাঝখানে আগাচ্ছিল, কয়েকটা দল জামাতের নেতৃত্বে মাঠে চলে গেল, ঐক্যমত ভেঙে গেল। এখন তারা মনে করে যে ক্ষমতায় চলে যাবে। এই তো সালাউদ্দিন সাহেব বলছিল, আগে আর একটা কথাও বলেছিল, ধরেন যেসব কথা আমাদেরকে দোষ করা হয় যে এটা মানি না, ওটা মানি না, হ্যাঁ, তাহলে ধরেন আমরা সব মানিয়ে নিলাম, কিন্তু আমরা বললাম যে ইলেকশনে যাব না। ইলেকশন হবে, এটা একটা হাস্যস্থলে বলেছে। না, তো অবশ্যই হবে না। বিষয়টা হলো সবাইকে ইলেকশনে যেতে হবে। এখন ধরেন ওনারা পিআর সিস্টেমের এবং জুলাই সনদ নিয়ে মাঠে চলে গেছে। ঐক্যমত্য কমিশনে তো জুলাই সনদ তো সমাধান হয়েই গেছে অলমোস্ট। সালাউদ্দিন সাহেব আইনি ভিত্তি চাচ্ছে, তো আইনি ভিত্তি চাইছে। আমি বলছি যে সেখানেও বলেছে সালাউদ্দিন সাহেব, বিএনপির স্পোকসম্যান, তিনি বলেছেন ঠিক আছে অ্যাপিলেট ডিভিশনের মতামত নেওয়া হোক। তো মতামত আমরা আর মামুরা মতামত নিয়ে যদি ওকে করে দেয় তাহলে হয়ে গেল। এক, দুই হলো যেসব জায়গায় একমত হয়েছি সেগুলো এখনই বাস্তবায়ন হতে পারে। আর যেগুলো সংবিধানের সাথে সাংঘর্ষিক, কারণ সরকারটার তো সাংবিধানিক, সংবিধান আপনার অনুযায়ী ওত নিছে, 106 অনুচ্ছেদে বৈধতা নিছে কাজ করার, সাংবিধানিক। তো সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো কিছুই প্রেসিডেন্ট অর্ডিন্যান্স জারি করলেও সেটা বৈধ হবে না। আর একটি সংসদই লাগবে পাশ করতে, সেই জায়গায় রেফার করছে, পরবর্তী সংসদ এটা করবে। আপনারা যদি যে যে জায়গায় আপত্তি আছে, একমত হতে পারিনি, আপনারা যার যার নির্বাচনে ইশতেহারে নিয়ে যান, ইশতেহারে যদি জিততে পারেন করেন। হ্যাঁ, এখন ধরেন পিআর সিস্টেমটা তো আলোচনায় মৃদু স্বরে প্রথম দিকে আসছে, কিন্তু ঐক্যমত্য কমিশন যে আলোচনার জন্য যে এজেন্ডা তৈরি করছে সেখানে তো পিআর সিস্টেম ছিল না। পিআর সিস্টেম বাদ, আলোচনার এজেন্ডাই ছিল না। হঠাৎ করে মাঝখানে একবার ইসলামিক আন্দোলন বাংলাদেশ সে চলে গেল, মাঠে চলে গেল, ওখানে যায় জামাত, পিআরের মিটিং ডাকলো, সব চলে গেল। এখন যে গেছে, আপনি বলেন তো ডাবল স্ট্যান্ডার্ড। আপনি ওয়েস্টমিনিস্টার সিস্টেমে নির্বাচন করার জন্য জামাত 300 সিটে নমিনেশন দিয়ে ফেলছে, প্রার্থীরা এখনো এখানে সিটে অবস্থান করে, এবং তারা আমার জানা মতে তারা ইলেকশনের এজেন্টও ঠিক করে ফেলছে। আবার এদিকে এসে পিআর। আচ্ছা, আপনি যেহেতু এই প্রসঙ্গ তুললেন, জামাতের আমির বলেছেন যে জাকসু এবং রাষ্ট্র নির্বাচনের যে রেজাল্ট তার প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে, তো আপনার কি মনে হয়? আচ্ছা দেখেন, কিছু ইনফ্লুয়েন্স হতে পারে, তবে আমি বলি এইটা ডাকসু ইলেকশন, মানে এবার তো 8 ডাকসু ইলেকশন। প্রথম হচ্ছে মোজাহিদুল ইসলাম সেলিম, সিপিবি কোথায় ইনফ্লুয়েন্স ঘটাইছে? কিন্তু সেই সময় আর এই সময় বোধহয় একটু পার্থক্য আছে নাকি? সেই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমের এত দুর্দান্ত প্রতাপ ছিল না। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাবে আপনার ডাকসু নির্বাচন দেশের প্রত্যন্ত অঞ্চলেও এলইডি এর মধ্যে দেখানো হয়েছে। তা আছে, কিন্তু কোনো ইনফরমেশনই ঘাটতি ছিল না। তখন মানুষ কিন্তু জানতো। জাসদের সময় পুরা শিক্ষা প্রতিষ্ঠান দখল করে ফেলছিল ইলেকশনে, প্রত্যেকটা। কই জাসদ কোথায়? সুতরাং আমি বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার কত 40,000 ভোট, আর বাংলাদেশে ভোটার সংখ্যা হলো 12.5 কোটি। হ্যাঁ, তো সুতরাং এই 12.5, হ্যাঁ আপনি বলতে পারেন ইনফ্লুয়েন্স। এই ডাকসু নির্বাচন কিন্তু আপনার একটা পার্থক্য ঘটায় দিছে। ডাকসু নির্বাচনে সময় গরম পানি, ঠান্ডা পানি হলে রুমে রুমে দিছে। হ্যাঁ, তারপরে আপনার ডাকসুর ভিপি যখন হলো তিনি একজন গুপ্ত শিবির ছিলেন,
তিনি আসলেন, আবার গুপ্ত নামেই না, ইলেকশন এখন যদি করলেন। গুপ্ত শিবির বা গুপ্ত যদি তাদের এটা একটা আন্দোলনের পরিকল্পনা হয়, তাহলে আমার একটা জানার ইচ্ছে যে তাহলে অন্যান্য দল, বিশেষ করে ছাত্র দল, বিএনপির সংগঠন, ছাত্র সংগঠন, তারা এত নির্ভর হলো কি করে যে আমরা জয়ী হয়ে না, যাচ্ছি? এটা তাদের ছাত্র শিবির ওই অর্থে যদি আমি ওটা অনুমান করি, তাদের প্রসেসটা হলো বিরাজনীতিকরণ। আচ্ছা, মানে আমার মনে হয় জামাত ইসলাম সরকারে গেলে সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি দরকার পড়বে না, থাকবে না, থাকবে না। আচ্ছা। কারণ হচ্ছে গরম পানি, ঠান্ডা পানি, এবং এই ভিপি যে নির্বাচিত হয়েছে সে কিন্তু বলছে যে হলেও যদি কোনো ছাত্রছাত্রী কোনো প্রয়োজন পড়ে আমরা আছি। তো সেটা তো একজন নেতা হিসেবে ভালো কথা, তো একজন নেতা হিসেবে তো ভালো কথা, আমার নেতা আসে। এটা ইনডাইরেক্টলি ব্রাইব। আচ্ছা আচ্ছা, এটা ব্রাইব, ভোট কেনা, মানুষের মনোজগতে একটা নেশা জাগানো। আপনি বলেন গরম পানি, ঢাকা ইউনিভার্সিটির পানি, বিশুদ্ধ পানির অভাব, হলের তালায় তালায় ফিল্টার বসাই দিছে, পানি খাইতেছে আর কনভিন্স হয়ে যাচ্ছে। হ্যাঁ, পানি তো খাচ্ছে। হ্যাঁ, খাচ্ছে। আবার আপনি দেখেন 6,500 কোচিং সেন্টার আছে ঢাকা শহরে, কমপক্ষে 4,000 কোচিং সেন্টার, সেখানে সাংবাদিক উৎপাদন হচ্ছে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ভর্তি হওয়ার জন্য উৎপাদন হচ্ছে, ইউনিভার্সিটি। আপনি যদি এটা কৌশলের কথা বলেন, তাহলে সেই কৌশলে অন্যরা কেন পিছায় গেল? না, অন্যরা পিছালো কেন? কেন রাজনীতিতে টাকা ইনভেস্ট করবে কেন? আপনার ভোট দিবে আপনার পছন্দ মতো যোগ্য ব্যক্তিকে আপনি ভোট দিবেন। হ্যাঁ, এখন যেটা অনুষঙ্গ করাইছে, এখন দুর্নীতি হয়, চাঁদাবাজি হয়, তারা দিয়েন না ভোট, সমস্যা নেই। কিন্তু আপনারা টাকা দিয়ে, ঘুষ দিয়ে, গরম পানি খাওয়া, ঠান্ডা পানি খাওয়া, বেতন দিয়ে পারেন না, খাবার পারেন না, বিপদে পড়েছেন, সে অর্থ সাহায্য দিয়ে, এটা তো ঘুষ দিয়ে ব্রাইব করা হলো। অর্থাৎ এটা তো উচিত না। আর যদি হয়, আপনি যেটা বললেন গুপ্ত সংগঠনই জয়, তাহলে হরকাতুল জিহাদ আন্ডারগ্রাউন্ডে চলে যান। গণতন্ত্রের রাজনীতিতে আন্ডারগ্রাউন্ডে গুপ্ত থাকার কোনো স্কোপ নাই, এবং আমি মনে করি এই দেশে আইন হওয়া উচিত। আচ্ছা, কোটা নিয়ে এত বড় একটা বিপ্লব হলো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা নিয়েই, পোষ্য কোটা নিয়েই আবার আন্দোলন হলে, সেখানে সবচেয়ে অপ্রীতিকর যেটা, যে শিক্ষক শিক্ষার্থী ধস্তাধস্তি। একটা রাজশাহী বিশ্ববিদ্যালয়, একটা প্রতিষ্ঠান, একটা সর্বোচ্চ দেশের প্রতিষ্ঠান, সেখানে শিক্ষার্থী শিক্ষকের মধ্যে ধস্তাধস্তি হয়, এই আলোচনাটা কি বলে? না, দেখেন, হয়তো আন্দোলন সংগ্রামের এক পর্যায়ে ধস্তাধস্তি হয়েছে। কোটা ইউনিভার্সিটিতে তাদের নিজস্ব সন্তানদের ভর্তি করার জন্য কোটা রাখতো, কিন্তু পরিবর্তিত অবস্থাতে এই সিচুয়েশনে কোটা তো এখন আমাদের দরকার নেই। মেধার, আমরা বলছি কোটা না মেধা, মেধা মেধা, তো সব জায়গায় আমরা মেধায় যাবে। আমি তো জানি আমাদের ইউনিভার্সিটিতে ভিসি একজন ছিলেন, তার ছেলে ঢাকা কলেজে ভর্তি হয়েছে, ভর্তি লেখাপড়া করে নাই, বেপথে চলে গেছে, কিছু করার নাই, সে দুঃখই করছে। আমার প্রিয় শিক্ষক ছিল, দুঃখই করছে। তাকে তো এখন ব্যালেন্সে চলে গেলে তোকে কিছু করার নাই। তা এখন শিক্ষকরা কোটা নিয়ে পড়াবেন কেন? অন্য জায়গায় কোটা, মুক্তিযোদ্ধা কোটা চান না, অমুক কোটা চান না, তমুক কোটা চান না, আপনাদের ছেলেদের মেয়েদের কোটা থাকবে কেন? যদিও আজকে বিক্ষোভ অবরোধের মুখে রাতে পোষ্য কোটা স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে। উচিত, কোটা কোথাও থাকা উচিত না, মেধাই যাবে। তবে আমি কিন্তু বরাবরই আমি লিখেছিও যে ধরেন এখনো বাংলাদেশের উন্নয়ন কিন্তু সমতার ভিত্তি হয় নাই। ধরেন হিল ট্যাক্সে, বা অনেকেই জানে না, রাঙামাটির সবচেয়ে শিক্ষার হার বেশি, কারণ যত কোঠা গেছে ওই 3 হিল ট্যাক্সে সব রাঙামাটি খাইছে। হ্যাঁ, তো আপনার সারা আমাদের দেশে ধরেন ভোলা, উন্নয়ন কম, অগ্রগতি কম। তো এই জন্য দেশের তো একটা সুষম উন্নয়ন দরকার আছে। এখনো আমি বলবো যে ধরেন আমাদের নারীরা অনেক জায়গায় পিছিয়ে আছে, 80% লোক গ্রামে বাস করে। আপনি যদি এই বৈষম্য যদি দূর করতে চান, কিছু কিছু জায়গায় লজিক্যাল আপনার কোটা থাকতে হবে। আমি কিন্তু এখনো মনে করি লজিক্যাল কোটা, ঢালাও কোটা না। এখন ধরেন মুক্তিযোদ্ধা এখন আছে প্রায় 2.25 লাখ নিবন্ধিত, ভুয়া 3 ভাগের 1, মানে 3 ভাগের কমপক্ষে 50% ভুয়া। এটার জন্য তো কোটা থাকা উচিত না, এটাতে গরিবের ট্যাক্স দেওয়া উচিত না। এখন আর হলো মুক্তিযুদ্ধে 54 বছর দেশ স্বাধীন হয়েছে, এখন মুক্তিযোদ্ধা কোটা কিসের? হ্যাঁ, এখন মুক্তিযোদ্ধা কোটা বাতিল হওয়া উচিত। যার যার ফলাফল যোগ্যতার বেসিসে থাকবে। তাহলে আমার ফেলবিলতে কোনো তদবির নেই, কোটা নেই, কিছু নেই,
আমরা জানিও না আমার ফ্যামিলির 71 জন সদস্য আছে, কে কিভাবে যার যার মতো করে খাচ্ছে, কোনো সমস্যা নেই। মেধা দিয়ে করেন। আপনার ফ্যামিলিতে তো একটা রাজনৈতিক দল গঠন করা যাবে। অনেক দলের চেয়ে বড় দল আমার। এখন যে অবস্থা দেখতেছি, এই যে পিআর সিস্টেমে বলছে বেনিফিট দুইটা, একটা হলো যে সরকার গঠন করবে তার লাগাম টেনে ধরা যায়, হ্যাঁ, আর ছোট দলগুলি সংসদে যেতে পারে। তা আমি যদি আমার 45 জন হচ্ছে ভোটার, তা আমি যদি দৈনিক প্রেস ক্লাবের সামনে দাঁড়াই যেতে, আমার কোনো খরচ নাই, আসলে আমি বক্তৃতা দিয়ে বিদায় করে দিলাম। কয়জন আমি একবার দেখছি একটা দল আছে 19 দল আছে, সেই দলের ভিতরে সামনে আছে 17 জন আর মঞ্চে আছে 19 জন। আচ্ছা, একেবারে অনুষ্ঠানটা ছোট তো, তারপরে আলোচনাটা করতে চাই। আপনার কি মনে হয় যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে দেশ, নানা আলোচনা, নানা চায়ের দোকানে, বিভিন্ন জায়গায় একটা আস্থাহীনতার মতো, আসলে কি জিজ্ঞেস করে আসলে কি নির্বাচন হবে, কি মনে হয় আপনার? এইটা প্রকটভাবে আলোচনা হচ্ছে। এই যে আমি একটু আগে আলোচনা করলাম, অপ্রয়োজনে 4 নেতাকে নিয়ে গেছে, এটা একটা কনফিউশন। এটা এখন মুসলমান হিসেবে বিশ্বাস করতে হয়। ইলেকশন হবে কিনা আল্লাহ জানে, আর ডক্টর মোহাম্মদ ইউনূস জানে, আর কেউ জানে না। তো এই জন্যই ধোঁয়াশা আছে, ধোঁয়াশা থাকবে, এবং উনি যতক্ষণ পর্যন্ত শিডিউল অন্তত দিবে না, ততক্ষণ পর্যন্ত এই ধোঁয়াশা। এটা একটা কথা যেটা বলছেন যে শিডিউল না দেওয়া পর্যন্ত আসলে তো বিশ্বাসের জায়গাটাও আলাদা হয়। আমাদের রেমিটেন্স যোদ্ধাদের অবদান তো অনেক, সেটা স্যালুট করি আমরা। কিন্তু আজকের পত্রিকায় ছোট করে নিউজ হয়েছে বিভিন্ন পত্রিকায়, বাংলাদেশের আবার আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা, শুধু বাংলাদেশ না, আরো 9টি দেশ। তো এই হঠাৎ করে কি হলো? না, এটা হচ্ছে কি ওই দেশের নিরাপত্তাজনিত কারণ। হ্যাঁ, তারপরে ভুয়া ভিসা নিয়ে যায়, ওই দেশকে ট্রানজিট হিসাবে ব্যবহার করে অন্য দেশে চলে যায়। তো ওই দেশের নিরাপত্তার জন্য এই নিষেধাজ্ঞাটা তারা দিছে। হ্যাঁ, কিন্তু প্রকৃত কারণটা জানা যায়নি। নিষেধাজ্ঞা দিছে, কিন্তু কেন? পত্রিকার রিপোর্ট আছে যে সরকারি পক্ষ বলেছে যে আমরা কেন দিল ওইটা আমরা খুঁজে বের করব। হ্যাঁ, এটা পরিষ্কার করে নাই। তবে এটা ঠিক, ওখানে তো আমিরাতে তো আমাদের বহু প্রবাসী থাকে। আমরা তো এই যে ভিসা দিবে না, ধর কতদিন থাকবে আমরা জানি না, তো প্রত্যাশা করতেছে উঠে যাবে কি 1 বছর থাকলেও, তাহলে তো আমরা অনেক ক্ষতিগ্রস্ত হব। অনেক ধন্যবাদ। শুরুতে ক্রিকেটের কথা বলছিলাম, মানে দুর্দান্ত একটা লড়াই হলো, এবং বাংলাদেশের সুপার 4-এ আসা নিয়েও নানা ধরনের ইয়ে ছিল। আফগানিস্তান হেরে না গেলে আমরা আসতে পারতাম না। খেলার মধ্যে এরকম টানটান উত্তেজনা থাকে। তা এই যে জয়, এই জয় থেকে আত্মবিশ্বাস তো ফিরে পেল বাংলাদেশ নাকি? না, দেখেন, বাংলাদেশে এরকম আত্মবিশ্বাস বহুবার ফিরিয়ে দিছে। আচ্ছা, ওয়ার্ল্ড ফেমাস সব দলকে হারাইছে, কিন্তু খেয়াল করে দেখেন একটা দলও কিন্তু মানে এবারের নির্বাচনে ধরেন সুপার 4-এ এখন যেতে যাচ্ছে, ধরেন এমন লড়াই হয়েছে আপনার 20 ওভার আর হলো 19.5 ওভার লড়াইটা দেখেন, একেবারে মুখের মুখে 4 উইকেটে বাংলাদেশ জিতছে। এই তো ঘটনা। তো এটা তো নিঃসন্দেহে আমাদের একটা আনন্দের। আমি বহু আগে চীনে গেছি, তখন ওখানে আমি ইতিহাস শুনলাম যে বাংলাদেশের কোন অঞ্চল থেকে এক লোক যা এটাকে মানজেলাগুয়া বলছে। আমাকে মানজুলাগুয়া, ফ্লাড। আবার পরে আমি চীনে গেছি, সেই চীনে ক্রিকেট চেনে, বাংলাদেশ ক্রিকেট, রয়্যাল বেঙ্গল টাইগার। তো সুতরাং এটা আমার তো গর্বের বিষয়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, ক্রিকেটের আনন্দ দিয়ে অনুষ্ঠানটা শুরু করেছিলাম, বাংলাদেশ সুপার 4-এ উঠল। আমরা তো আশা করতেই পারি একেবারে শীর্ষে যাবার। কি মনে হয় আপনাদের? ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই কথা হবে। ভালো থাকবেন, খোদা হাফেজ।